হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা কাব্য সাহিত্যে নবীনচন্দ্র সেন যে রয়েছে তার অবদান কতটা আছে সেই সম্পর্কে আছে ক্লাসে কিন্তু আমার তোমাদের সঙ্গে আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যে তোমরা যা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নার 2টি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি জায়গাটা একটু বলে দিচ্ছি। মেজর কোর্সের যারা আছে তাদের জন্য আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছে তাদের জন্য আছে 699। আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে যে যে সুযোগ সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে 100% কমন সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ইনফরমেশনই দেওয়া ছিল। এখন আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো তাহলে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি। প্রথমে বলেছি বাংলা কাব্য সাহিত্যে নবীনচন্দ্র সেনের অবদান কতটা রয়েছে। ঠিক আছে, সেই সম্পর্কে কিন্তু আছে ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনা। দেখো কি বলছে, 19 শতকের বাংলা কাব্য সাহিত্যে নবীনচন্দ্র সেন, দেখো তার সময়টা যে রয়েছে বাংলা কাব্য সাহিত্যের জগতে 1847 থেকে 1909, এক অবিস্মরণীয় নাম। তিনি প্রধানত আধুনিক চিন্তা, দেশপ্রেম, পৌরাণিক ব্যাখ্যায়, আধুনিকরণ এবং সুদীর্ঘ বর্ণনামূলক কাব্যের জন্য বিশেষভাবে পরিচিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি আধুনিক চিন্তা, তার সঙ্গে দেশপ্রেম, পৌরাণিক ব্যাখ্যার জন্য তিনি কিন্তু বিশেষভাবে খ্যাতি অর্জন করেছেন। যেখানে বাংলা সাহিত্যে তার প্রধান অবদানগুলো কিন্তু নিচে দেওয়া আছে, আমি সেগুলো কিন্তু এক একটা পয়েন্ট করে করে আলোচনা করে দেবো। প্রথমে চলে যাচ্ছি পলাশীর যুদ্ধ। ঠিক আছে, 1875। কি বলছে, এটি তার সর্বাধিক জনপ্রিয় ঐতিহাসিক ও দেশপ্রেমমূলক আখ্যান কাব্য। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি আমরা এই যে পলাশীর যুদ্ধ, তার সর্বাধিক খ্যাতি অর্জন করেছিল কিন্তু এই আখ্যান কাব্যটি পলাশীর যুদ্ধ। যেখানে কি বলছে, এতে সিরাজউদ্দৌলার যে পতন ও তার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার করুণ চিত্র নিখুঁতভাবে ফুটিয়ে উঠেছে, এবং এটি তৎকালীন বাঙালির মনে প্রবল সাজাত্যবোধ বা দেশপ্রেম জাগিয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই আখ্যান কাব্য যে রয়েছে পলাশীর যুদ্ধ, যেটা তৎকালীন সময় বাঙালির মনে কিন্তু একটা প্রবল দেশপ্রেম বা জাতীয়তাবাদী চেতনা কিন্তু উদ্বুদ্ধ করতে সাহায্য করেছিল। পরে কি বলছে দেখো, যেই কারণে সব থেকে বেশি খ্যাতি অর্জন করেছিল, ঠিক আছে, তার কারণ হচ্ছে ত্রয়ী মহাকাব্যর রচনা কিন্তু তিনি করেছিলেন। যেখানে রৈবর্তক, তার সঙ্গে কুরুক্ষেত্র ও প্রভাস, এই ত্রয়ী মহাকাব্য কিন্তু তিনি রচনা করেন। এবং কি বলছে, শ্রীকৃষ্ণের চরিত্রকে কেন্দ্র করে রচিত এই 3টি কাব্যকে একসঙ্গে ত্রয়ী মহাকাব্য বলা হয়। তাহলে এই ত্রয়ী মহাকাব্য রচনা কিন্তু তিনি করেছিলেন, যেখানে শ্রীকৃষ্ণ যে রয়েছে তার চরিত্রকে কেন্দ্র করে কিন্তু এই কাব্যটা, এই 3টি যে ত্রয়ী কাব্য মহাকাব্য, এটা কিন্তু রচিত হয়েছে। এবং এই কাব্যে তিনি কৃষ্ণকে কেবল ঈশ্বর হিসেবে নয়, বরং আর্য অনার্যদের যে সাংস্কৃতিক সমন্বয়কারী ও আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু ফুটিয়ে তুলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা রাষ্ট্রনায়ক হিসেবে কিন্তু তিনি শ্রীকৃষ্ণ যে রয়েছে তার চরিত্রকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং পরে কি বলছে, পরের পয়েন্টে গীতি কবিতা ও অবকাশ রঞ্জিনী, যেখানে তার প্রথম কাব্যগ্রন্থ অবকাশ রঞ্জিনী, এটি বাংলা গীতি কবিতার ধারায় একটি মাইল ফলক। যেখানে ব্যক্তিগত আবেগ, প্রকৃতি, প্রেম ও প্রেমের যে সুমধুর প্রকাশ সেটা কিন্তু করেছেন তিনি এই গীতি কবিতার মধ্যে। গীতি কবিতার নামও দেখো এখানে বলে দিয়েছে অবকাশ রঞ্জিনী। ঠিক আছে, সালটাও পাশে দিয়েছে কোন সালে তিনি রচনা করেছেন। পরের পয়েন্টে কি বলছে, গীতি কবিতা ও অবকাশ রঞ্জিনী। আচ্ছা, এই পয়েন্টটা নিয়ে কিন্তু এখনই আলোচনা করলাম আমি। এর পরের পয়েন্টে চলে যাচ্ছি। কি বলছি, পৌরাণিক কাব্যের আধুনিকীকরণ, যেখানে মহাভারতের ঐতিহ্যবাহী যে চরিত্র ও তার কাহিনীগুলোকে নিজস্ব কল্পনা ও আধুনিক মনন মিশিয়ে নতুন রূপের উপস্থাপনা করলেন। এটাই কিন্তু তার এই কাব্যের প্রধান কৃতিত্ব। মানে পৌরাণিক যে কাব্যগুলো রয়েছে সেগুলিকে তিনি আধুনিক বলতে নিজের যে চিন্তা সেটার সংমিশ্রণ করে কিন্তু তিনি এই কাব্যগুলো রচনা করলেন। ভাষার সাবলীলতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছন্দের ক্ষেত্রে, যেখানে মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দের প্রভাবের যুগে নবীনচন্দ্র সেন সেই সহজ সরল সুললিত পয়ার ছন্দের সাবলীল ব্যবহার কবিতা রচনা করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ছন্দ রচনার ক্ষেত্রে, ঠিক আছে, তার সেখানেও কিন্তু তার একটা বিশেষ অবদান রয়েছে কাব্য সাহিত্যে, যা সাধারণ পাঠকদের কাছে তার কাব্যকে অত্যন্ত জনপ্রিয় কিন্তু করে তোলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মধুসূদন দত্তের সময় অমিত্রাক্ষর ছন্দ যেখানে প্রবর্তন হচ্ছে
সেই সময় কিন্তু তিনি কি করলেন, সহজ সরলতার সঙ্গে সুললিত পয়ারের যে ছন্দ, তার সাবলীল ব্যবহার কিন্তু তার কবিতায় বা কাব্যের মধ্যে রচনা করলেন, যা পাঠকদের কিন্তু আরও তার কাব্যগুলোকে সেই পাঠকদের কাছে আরও জনপ্রিয় করে তোলে। ঠিক আছে, খুবই তাহলে কিন্তু ছোট্ট আলোচনা কিন্তু আছে ক্লাসে ছিল বাংলা কাব্য সাহিত্যে নবীনচন্দ্র সেনের যে অবদান রয়েছে। দেখো প্রথম থেকে ক্লাসটা দেখে নাও। তাহলে আজকের আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।